প্রতি রাতে সন্ধ্যাবেলার পর থেকে দুটি টহল গাড়ি সার্বক্ষণিক টহল দিবে। প্রতিটি ওয়ার্ডে এরিয়ার সংরক্ষণকালে কমপক্ষে 5 সদস্য বিশিষ্ট রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় 5 সদস্য বিশিষ্ট পোস্ট গার্ডের ব্যবস্থা করতে হবে। সরকারের অন্যতম প্রভাবশালী মহাপ্রতাপশালী উপদেষ্টা মাহফুজ আলম তার কথা, তিনি গৃহযুদ্ধের কথা বলেন, গৃহযুদ্ধের ডাক দেন, কথায় কথায় রক্তপাতের কথা বলেন, কথায় কথায় উস্কানির কথা বলেন, উস্কানি দেন। সরকারের উপদেষ্টা হয়েও তিনি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সদস্য হন এবং কমিশনের সদস্য হয়েও আবার তার নিজের মতামত ব্যক্ত করে ফেলেন মানুষের প্রস্তাবনার বাইরে। সংবিধান ছুঁড়ে ফেলতে চান কথায় কথায়। কি এমন বিপ্লবী চেতনা তার? কোন বিপ্লবের বাংলাদেশ তিনি করতে চান? আপনার অন্যতম তার আরেকটি নাম হচ্ছে মাস্টার মাইন্ড। আগে তার একটা স্ট্যাটাস দেখেন আপনাদের, দেখুন তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে তিনি এই স্ট্যাটাসটা দেয় যে আসলে তিনি কি বুঝাইতে চাইছে। তিনি বুঝাইতে চাইছে যে 2 ঘন্টার ভিতরে আমাদের বাংলাদেশের যে আপনার মানচিত্র আছে সেটাকে আমরা আরো বড় করবো, মানে ভারতকে আমরা দখল নিব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ভারতের আসাম, ত্রিপুরা সহ বৃহৎ বাংলার ম্যাপ, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইত্যাদি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওর প্রতিবেদন দেখে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, হ্যাঁ দর্শক শ্রোতা, উপদেষ্টা মাহফুজ আলম তিনি নাকি পদত্যাগ করবেন, কারণ তিনি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, বাংলাদেশকে বিশৃঙ্খলার পিছনে তিনি জড়িত। দর্শক শ্রোতা, ইতিমধ্যে নাকি গ্রেপ্তার হতে চলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। দর্শক, এই ঘটনাগুলো কতটুকু সত্য? উপদেষ্টা মাহফুজ আলম কি সত্যিই পদত্যাগ করবেন? তিনি কি গ্রেপ্তার হবেন? তিনি কোন কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যেগুলো সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে সেগুলোকে সত্য? দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখলেই বুঝতে পারবেন আসল ঘটনা। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য? এমন প্রশ্ন এখন অসংখ্য মানুষের, যদিও তা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। ভয়ঙ্কর একটা অস্থিরতা এই বাংলাদেশের সৃষ্টির পায়তারা চলছে। বলছি, সরকারের অন্যতম প্রভাবশালী মহাপ্রতাপশালী উপদেষ্টা মাহফুজ আলম তার কথা, তিনি গৃহযুদ্ধের কথা বলেন, গৃহযুদ্ধের ডাক দেন, কথায় কথায় রক্তপাতের কথা বলেন, কথায় কথায় উস্কানির কথা বলেন, উস্কানি দেন। সরকারের উপদেষ্টা হয়েও তিনি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সদস্য হন এবং কমিশনের সদস্য হয়েও আবার তার নিজের মতামত ব্যক্ত করে ফেলেন মানুষের প্রস্তাবনার বাইরে। সংবিধান ছুঁড়ে ফেলতে চান কথায় কথায়। কি এমন বিপ্লবী চেতনা তার? কোন বিপ্লবের বাংলাদেশ তিনি করতে চান? এখন আবার উস্কানি দিচ্ছেন ভারতের বিভিন্ন অংশ দখল করে একটা বৃহৎ বাংলাদেশ পরিকল্পনার, বৃহৎ বাংলাদেশ গড়ার। কি প্রয়োজন এগুলোর? কেন এগুলো করা হচ্ছে? এবং ভারতের এই যে বিভিন্ন অংশ দখল করে যে কোনো বাংলাদেশ, নতুন কোনো বাংলাদেশ গড়া সম্ভব নয় এই 21 শতাব্দীতে, তিনি খুব ভালো করেই জানেন, কিন্তু উস্কানি দিচ্ছেন। যেমন ভারত উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, তিনিও উস্কানি দিচ্ছেন ভারতের বিরুদ্ধে। কিন্তু এই উস্কানিটা কোত্থেকে আসছে? আমরা যেমন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলি, বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে কি আমরা এখানে নিয়ে আসতে পারি না আইএসআই কথা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কথা? এগুলো স্পষ্ট করা প্রয়োজন। কাদের ইন্ধনে, কাদের মদতে এইসব পরিকল্পনার কথা মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে? স্পষ্ট করে বলতে চাই, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ জানিয়ে আসছি বিভিন্ন পর্যায়ে, বিভিন্নভাবে, আমরা যদি কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ঠিক একইভাবে আইএসআই এর পরিকল্পনা কিংবা পাকিস্তানের কোনো মদদ আমরা মেনে নিতে পারি না। ভারতের আধিপত্যবাদের বিষয়টি যেমন আমরা বিশ্বাস করি বলতে আমরা তারা এটি করতে চাই, আমরা সেটা মনে করি, ঠিক একইভাবে আমরা মনে করি পাকিস্তানের খেলাও এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। তিনি যে নতুন একটি বৃহৎ বাংলাদেশ গড়ার পরিকল্পনা কথা প্রকাশ্যে নিয়ে আসলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে, সেখানে যে মানচিত্রটি দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে কি বলা হচ্ছে আমি একটু বলি আলোচনার স্বার্থে আবারও, যদি অনেকে এরই মধ্যে বলেছেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। অর্থাৎ এই যে কথাগুলোর মধ্যে তিনি যা বলতে চেয়েছেন এবং যে ম্যাপটি উপস্থাপন করেছেন, যদি এই ম্যাপটি তার নিজের নয়, এটি 1947 দেশভাগের সময় বা তার আগে যোগেন মণ্ডল, আবুল হাসিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দী সহ অনেকেই এই ধরনের বাংলাদেশ বা নতুন একটি ভূখণ্ডের তারা স্বপ্ন দেখেছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। আজকে 1947 থেকে প্রায় 75-80 বছর পরে এসে এখন আবার সেটি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মাহফুজ আলম তিনি নিজেও জানেন এটি সম্ভব নয়, কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে। ওই যে বললাম, কাদের ইঙ্গিতে, কাদের মদদে এই উস্কানি দেওয়া হচ্ছে? কারা আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়? সবাই, ভারত, পাকিস্তান, সবাই, এবং তারই অংশ
যদি মাহফুজুল আলমরা বলে থাকেন যে ভারতের ষড়যন্ত্র অংশ আওয়ামী লীগ, তাহলে পাকিস্তানের ষড়যন্ত্র অংশ কারা? এবং এই যে সরকারি উপদেষ্টা পদে থেকে এই ধরনের বালখিল্য কথাবার্তা বলার যে মানসিকতা যে মানুষের, তিনি আবার মাস্টার মাইন্ড হওয়ার হন কিভাবে? যাকে আবার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন সারা বিশ্বের সামনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হতেই পারেন মাস্টার মাইন্ড, কিন্তু তার মাস্টার প্ল্যানটা আসলে কি? বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? যা নানান ধরনের সিমটম আমরা দেখছি, এগুলো স্পষ্ট করে বলতে হবে। তিনি তার স্ট্যাটাসে আরও যেটি বলেছেন যে এই রাষ্ট্রের জন্মদাগ, অর্থাৎ বাংলাদেশের এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে ৭৫ আর ২৪ ঘটাতে হয়েছে। ২ ঘটনার ব্যবধান ৫০ বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল বন্দোবস্তে আটকা পড়ে আছি। এই যে তিনি বললেন জন্মদাগের কথা, তিনি তো বাংলায় বোঝেন না, তিনি তো মিনিংই বোঝেন না। তিনি আবার বিপ্লবী হন কিভাবে? বাংলাকে নিয়ে চিন্তা ভাবনা করেন কিভাবে? জন্মদাগ কি কখনো সরানো যায়? আর এই জন্মদাগ সরাতে গিয়ে তিনি ৭৫ এবং ২৪-এর ঘটনা উল্লেখ করেছেন, ৭৫-এর কথা উল্লেখ করেছেন খুব ভয়ঙ্করভাবে। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, যে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃতি খুনি কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম, সেটিকেই প্রকাশ্যে সমর্থন করা হচ্ছে। বোঝা যাচ্ছে যে আমরা কোন ভয়ঙ্কর আরেকটা অবস্থার মধ্যে যেতে চলেছি। ভাইরে, এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করলেই, যার মানে নিজেও জানেন না, শুধু শব্দ চয়নের মাধ্যমে বাক্যের মালা গাঁথলেই বিপ্লবী হওয়া যায় না। আবার কোন ধরনের বিপ্লবী? তিনি এই স্ট্যাটাস দিয়ে আবার তুলে নিলেন, যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন না, ভালোভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এগোতে পারেন না, তিনি আবার কিসের বিপ্লবী? বিপ্লবী তো কম দেখেনি এই দেশে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে চরম একটা ঝুঁকির মধ্যে ফেলে রাখা হচ্ছে, ছুড়ে দেওয়া হচ্ছে চরম ঝুঁকির মধ্যে। এবং ভারত যে চক্রান্ত নিয়ে এগোচ্ছে, সেই চক্রান্তে ঘি ঢালা হচ্ছে আগুন জ্বালাতে। ভারত এরকম একটি অখণ্ড মানচিত্র নির্মাণ করেছিল, ভারতের চরম হিন্দুত্ববাদী সংগঠন RSS, তার যে অনুসারী দল বিজেপি, তাদের নেতৃত্বে, যে মানচিত্রের মধ্যে ছিল ভুটান, নেপাল, চীনের বিভিন্ন অংশ, বাংলাদেশ সহ আরও বিভিন্ন অংশ অন্যান্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। পারবে কখনো তা করতে? সম্ভব না। এগুলো শুধু উত্তেজনা, উন্মাদনা, উস্কানি তৈরি করা যায়। মাহফুজ আলম ঠিক সেই কাজটি করছেন। তিনি যে মানচিত্রের কথা বলেছেন, তার মধ্যে কি আছে? তার মধ্যে ভারতের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কলকাতা, যে 7 সিস্টার্স অঞ্চল, 7 সিস্টার্সে মণিপুর, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, যে 7টা রাজ্য ভারতের, সেইগুলো দখল করে তিনি মানচিত্র নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন। আমাদের দরকার নেই এইসবের, আমরা যেটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট। শুধু সেটুকুকে যদি একটা নিশ্চিত ভূখণ্ড হিসেবে আমরা রাখতে পারি, তাতেই আমাদের চলবে। এত বিপ্লবের দরকার নেই। কে দিয়েছে আপনাকে এত বিপ্লবের বাণী শোনানোর? কে দিয়েছে এইসব বাংলাদেশকে বিস্তার করার, বাংলাদেশের ভূখণ্ড বাড়ানোর এই অধিকার কে দিয়েছে? যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। আমরা তো কয়েকদিন দেখছি বারবার বিপ্লবের অজুহাত দেন, বসে গেছেন উপদেষ্টার চেয়ারে। বিপ্লবকে একা করেছেন আপনারা? এটা কি বিপ্লব নাকি? যেই চেতনার মধ্যে কোনো ধরনের কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা থাকবে না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কথা বলা থাকবে না, তা নিয়ে কোনো উচ্চাবাচ্য করা হবে না, শুধু কথা বিপ্লব বললেই হবে। এটা স্রেফ একটা গণ-অভ্যুত্থান, একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। যেই আন্দোলনে, যেই গণ-অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষের উপস্থিতি ছিল। কৃতিত্ব শুধু আপনারা নিতে চাইছেন, আর সেটা নিয়ে দখল করে বসে আছেন রাষ্ট্রীয় ক্ষমতা, সেখানে বসে আছেন। আবার তার সেই স্ট্যাটাস আবার শেয়ার করে নাকি সার্জিস আলমদের মতন সমন্বয়করা। শুনতে পেলাম তিনিও ডিলিট করে ফেলেছেন। সব কিছুর কাছে সীমা থাকা দরকার। সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন, এখন যা ইচ্ছে তাই করবেন। কত ভয়ঙ্কর একটা বিষয় আপনি করেছেন, তাকে নিজে বুঝতে পারছেন বিধায় তো স্ট্যাটাসটি ডিলিট করেছেন। এবং শুধু এটি নয়, এর আগেও আমি তো বললাম প্রথম দিকে কী সব কথাবার্তা বলছেন একের পর এক। এমন একটা মানুষ সরকারের পার্ট হয়ে বসে আছে, নিশ্চয়ই তিনি ক্ষমা চাইবেন না, ক্ষমা চাওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু ক্ষমা চাইলেও কি তার অপরাধ শেষ হবে? এটি তো ভারত লুফে নেবে, কাজে লাগাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। বিপ্লব করতে হয় সরকারের বাইরে গিয়ে বিপ্লব করুন, বিপ্লব করতে হয় উপদেষ্টা পদের চেয়ার ছেড়ে বিপ্লব করুন। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অবশ্যই ভারত এবং পাকিস্তান দুরাষ্ট্রের সম্পর্কই। অন্তর্বর্তীকালে সরকার প্রধান উপদেষ্টা আপনার অন্যতম, তার আরেকটি নাম হচ্ছে মাস্টার মাইন্ড। আগে তার একটা স্ট্যাটাস দেখায় আপনাদের, দেখুন তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে তিনি এই স্ট্যাটাসটা দেয় যে আসলে তিনি কি বুঝাইতে চাইছে। তিনি বুঝাইতে চাইছে যে 2 ঘন্টার ভিতরে আমাদের বাংলাদেশের যে আপনার মানচিত্র আছে সেটাকে আমরা আরো বড় করবো, মানে ভারতকে আমরা দখল নিব। ভারতের কি দখল নেবে? আপনার বিশেষভাবে কলকাতা, 7 সিস্টার এবং বিহার সহ ইত্যাদি আরো কয়েকটা মনে করেন। তো আমার প্রশ্ন হচ্ছে, তিনি হচ্ছে সরকারের উপরও সরকার,
মানে তার অবস্থানটাকে আমরা দেখি, তিনি ডক্টর ইউনূসের থেকেও বেশি পাওয়া রাখে এবং তিনি সমস্ত মন্ত্রণালয়ের প্রধান মনে করেন। ঠিক আছে, তিনি যদি ডাইনে যেতে বলে ডাইনে যাবে, তিনি যদি বামে যেতে বলে বামে যাবে, মানে তিনি মূলত যা চায় তাই হবে। এবং তিনি সরকার হয়ে আরেকটা দেশকে একদম মনে করেন ডিরেক্ট, মানে তার দেশকে মনে করেন আপনার দখল নিবে, এই ধরনের একটা স্ট্যাটাস তিনি মনে করেন দেয়। তো আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে স্ট্যাটাসটা দিলেন, বাংলাদেশ কি ভারত দখল করতে পারবে? বাংলাদেশের কি এই অ্যাবিলিটি আছে? বা তার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সীমান্ত গিয়ে মানে ভারতের ইয়ের সাথে যুদ্ধ শুরু করে দেব, বুঝতে পারছেন? মানে তার হচ্ছে এটা। আমার প্রশ্ন হচ্ছে ভাই, একে তো আমরা বাঙালি মনে করেন ভালো নাই, মানে নিজেদের ভিতরেই এত মনে করেন মাছের বাজারের মতো মনে করেন ঝগড়া লেগে আছে, নিজেদের ভিতরে শান্তি নাই। আরেক দিক দিয়ে আপনি অন্য দেশকে উস্কে দিচ্ছেন, যেখানে ওই ইন্ডিয়া বলতেছে যে ভারতের নাকি কলকাতা, সেভেন সিস্টার, বিহার নাকি দখলে নিবে। এখন আপনি তো সরকার, কিন্তু আপনি যেভাবে কথা বলতেছেন, মানে 2 ঘন্টার ভিতরে নাকি আপনি দখল নিবেন। হ্যাঁ, মানে আপনার তো ওই যে কি বলে যে মামার বাড়ির আবদার আর কি, বুঝেন নাই? আপনার বাপে কিনা দিয়ে দিয়েছিল, আপনার মামার কাছে বর্গা রাখছিল, এখন আপনার বাপ দাদার যে প্রপার্টি সেটা আপনি রিটার্ন চাচ্ছেন আপনার মামার কাছ থেকে। বিষয়টা তো মনে হয় এরকম দ্বারা নাকি মাহফুজ? আমার মনে হয় যে আপনি সেরকম কিছুই হয়তো বা মিন করতে চাচ্ছেন। আপনি আলটিমেটলি বাংলাদেশের প্রতিটি মানুষকে একটা গৃহ যুদ্ধের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। এখন ভারত যদি এটার পাল্টা একটা জবাব চায়, আপনি দিতে পারবেন? সেই উত্তর আপনার আছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। তিনি আলটিমেটলি দেশটাকে তালেবানের দিকেই মনে করেন নিয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। আমি বলছি না যে এরা প্রত্যেককেই মনে করেন যুদ্ধে বিশ্বাস করে, মানে যুদ্ধ করে আমাদের বিজয় হতে হবে। কেন ভাই, কেন? বর্তমান কি সেই যুদ্ধের জন্য আমাদের বাংলাদেশে কি সেই সক্ষমতা রাখে? ডিফেন্সে কি সেই সক্ষমতা আছে? অস্ত্রের দিক দিয়ে সেই সক্ষমতা আছে? আরে সেগুলো বাদই দিলাম। আরে বর্তমান আপনারা যে বাঙালি হয়ে যে নিজেদের উপরে যে মব জাস্টিস চালাচ্ছেন, আপনি তো নিজেদের ভিতরে শান্তি মনে করেন ফিরে আনতে পারেন না, সাধারণ মানুষের ভিতরে আপনারা শান্তি ফিরে আনতে পারেন না। দেশটা বর্তমান আপনার গর্তের দিকে মনে করেন ঠেলে দিচ্ছেন, আর উপর দিয়ে আপনি অন্য একটা দেশকে উস্কে দিচ্ছেন। কেন বলেন? আমার প্রশ্ন। এতে করে কি হয়? বাংলাদেশে কখনো ভালো কিছু হবে? হ্যাঁ, ওই ইরানের মতো যদি মনে করেন আপনার আমেরিকা কিংবা অন্য দেশ যদি সম্পর্ক বাদ দিয়ে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ কি বাঁচবে? হ্যাঁ, খাবেন কোথায় থেকে? 18 কোটি মানুষের মুখে খাওয়ান দিতে পারবেন? আপনি খাবার তুলে দিতে পারবেন যখন যদি ব্যান করে দেয়? কারণ আপনি তো আরেকটা দেশকে ডিরেক্ট হুমকি দিয়ে দিলেন যে তোমার দেশকে আমি দখল করব, তাই নয় কি? আজকে আমাদের বাংলাদেশকে যদি এরকম কেউ হুমকি দেয় যে 2 ঘন্টার ভিতরে দখল নিব, আমরা কি ছেড়ে কথা বলবো? তাহলে এখন কি ভারতকে আমাদের ছেড়ে কথা বলবে? হ্যাঁ, এটার জন্য দায়ভার কে নিবে? ডক্টর ইউনূস নিবে? না, সে তো নিবে না, কারণ তিনি ইউনূসের থেকেও বেশি ক্ষমতার অধিকারী বর্তমান। তিনি সমস্ত মন্ত্রণালয়ের রাজা, এক কথা বলো, বুঝতে পারছেন? আর ইউনূস কন এরা হচ্ছে মনে করে আপনার সেনাপতি। সত্যি কথা ভাই, ইনি সকল মাস্টার মাইন্ডের থেকেও কি মাস্টার মাইন্ড, মানে তিনি হচ্ছে দাদা আর বাকি সব তার সন্তান, বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। ভাই শুনেন, বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, যুদ্ধ করতে চায় না, বুঝতে পারছেন? বাংলাদেশে যদি বর্তমান যুদ্ধ হয়ে থাকে, নিজেদের ভিতরে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে ক্ষুধার্ত ভাগ, বুঝতে পারছেন? আজ মানুষ খেতে চায়, আজ মানুষ খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, ব্যাকুল। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, মানুষ বাজার করতে পারতেছে না। 500 টাকা নিয়ে বাজারে যায়, পেঁয়াজ কিনলে তো আলু কিনতে পারে না, আলু কিনলে তো পেঁয়াজ কিনতে পারে না, মানে আপনার 2 থেকে 3টা সবজি মনে করেন মিসিং থাকে, একটা কিনলে আরেকটা নাই, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আগে তো নিজেদের ভিতরে শান্তি ফিরে নিয়ে আসুন, তারপরে অন্য দেশকে নিয়ে ভাববেন আপনি, বুঝতে পারছেন? আলটিমেটলি বাংলাদেশে 18 কোটি মানুষকে একটা গৃহ যুদ্ধের দিকে আপনি মনে করেন ঠেলে দিচ্ছেন একের পর এক। আমার প্রশ্ন, এখন কেমনে আপনার ওই জামাত শিবির, জামায়াত ইসলাম বা আদার্স যে মানুষ আছে তারা কিভাবে মনে করেন চুপ করে আছে? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কিভাবে হুমকি দিতে পারেন? আপনি কি গাঁজা টাজা খান নাকি? আমার প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, আপনি কি গাঁজা টাজা খান যে গাঁজা টাজা সেবন কইরা আইসা আপনি ঝুঁকের তালে একটা স্ট্যাটাস দিয়ে দিবেন যে ভারত আমরা দখল নিব 2 ঘন্টার ভিতরে, এবং আপনার সেই 2 ঘন্টা পরে আইসা আপনি আবার ডিলেটও করে দেন? আপনি ডিলেট করলেন কেন? ভয় পাইছেন আপনি? এর জন্য কি আপনি ডিলেট করে দিয়েছেন? আপনি বলেন, এর জন্য আপনি ডিলেট করে দিয়েছেন? বাংলাদেশের মানুষকে শান্তি দেন, বুঝতে পারছেন? একে তো আপনারা বাংলাদেশটাকে একটা মাছের বাজার বানায় ফেলাইছেন, আর উপর দিয়ে আপনারা মনে করেন আরেকটা দেশকে মনে করেন হুমকি দিচ্ছেন বা উস্কে দিচ্ছেন। বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষকে আপনারা মনে করেন এই কি বলে মানে যুদ্ধের মনে করেন এই সামনাসামনি মনে করেন করতেছেন। এটা কেন? বাংলাদেশের মানুষ শান্তি চায়, বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষের গলার কাটা হয়ে গেছেন আপনারা। আরে ভাই, আগে তো নিজেদের ভিতরে শান্তি নিয়ে আসুন, তারপরে আরেক দেশকে নিয়ে ভাববেন। হ্যাঁ, আর আপনার কত বড় স্পর্ধা যে আপনি আরেক দেশকে দখল করার জন্য হুমকি দেন। যদি দিয়েও থাকেন ভাই, চিপাই চাপাই প্ল্যান করেন, এগুলা কি ফ্লাশ করে? হ্যাঁ, মূর্খের মতো। এই কি আপনার মাস্টার মাইন্ড? এই হচ্ছে আপনার মাস্টার মাইন্ড? হ্যাঁ, যে আগে নিজের দেশকে কিভাবে শান্ত রাখা যায়, সংস্কার কাজ কিভাবে দ্রুত শেষ করা যায়, কিভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে আনা যায়, কিংবা দ্রব্যমূল্যের দাম কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সাধারণ মানুষদের ভিতরে কিভাবে শান্তি ফিরিয়ে দেওয়া যায়,
প্রতিটি শ্রেণীর মানুষ যাতে কর্ম করে সে খেতে পারে, চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায়, টেন্ডারবাজি কিভাবে বন্ধ করা যায়, আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন না। আপনারা কি করতেছেন? মানে ওদিক দিয়ে চাঁদাবাজি করতেছেন, মানুষের দ্রব্যমূল্যের দাম কমাবেন না, আপনারা সিন্ডিকেট করে খাচ্ছেন, তারপর হচ্ছে আরেক দেশকে আপনারা হুমকি দিচ্ছেন, যেখানে আমাদের নিজেরই হচ্ছে পা ভাঙা। মানে আমরা যে বর্তমান সামনের দিকে এক কদম আগাবো, সেটা হচ্ছে আরেকজনের কাঁধে ভর দিয়ে, আর সেই আমরাই নাকি হুমকি দেই যে 2 ঘন্টার ভিতরে আরেক দেশকে আমরা দখল নিব। মানে কতটা লেভেলের আপনার এক্সপায়ার গাঁজা খেলে আমরা এই ধরনের মনে করেন একটা স্ট্যাটাস কিংবা সরকারের চেয়ারে বসে আমরা আরেক দেশকে হুমকি দিতে পারি? আপনার কল্পনা আছে? হ্যাঁ, আপনি কি লেভেলের গাঁজা সেবন করে মনে করেন এই ধরনের বক্তব্য রাখেন? যে আমি আইলাম, যেমন আমার বাপে বৈশা রয়েছে, বাবা আমারে দাও না বাবা, আমার লাগবে এটা, হ্যাঁ আমাকে না দিলে হবে না। আমি তো বাবা নাই, ধরুন এখন বাবার বক্তব্য, বাবা আমার কাছে তো নাই, তোমার মামার কাছে আমি দিয়ে রাখছি, বাবা তুমি তোমার মামার কাছ থেকে নিয়ে নাও। হ্যাঁ, যেমন আপনি হচ্ছে ভাগিনা, আর আপনি আপনার মামার কাছে গিয়ে আপনি এই আবদারটা জানালেন যে মামা আমার এটা লাগবে, আমাকে এটা দিতে হবে মামা। হ্যাঁ, ফাইজলামি বাদ দেন, বুঝতে পারছেন? দেশের মানুষকে শান্তি দেন মিয়া। আপনারা দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে মনে করেন ঠেলে নিয়ে যাচ্ছেন, এটার জন্য দায়ভার কে নিবে? ফাজলামো বাদ দেন। আপনাকে সাধারণ মানুষ এবং জনগণের সামনে এসে, সমস্ত মিডিয়ার সামনে এসে আপনাকে এটার জন্য ক্ষমা চেতে হবে, বুঝতে পারছেন? এটার জন্য আপনাকে ক্ষমা চেতে হবে, মাস্ট। এটা ছাড়া কোনো উপায় নাই। যেরকম স্ট্যাটাস দিচ্ছেন, এরকম বাংলাদেশের প্রতিটি মিডিয়ার সামনে, জনগণের সামনে আপনাকে এটার জন্য সরি বলতে হবে যে আমি ভুল করছি, এটা আপনাকে বলতেই হবে বাংলাদেশের, অন্তত বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, না হলে সাধারণ মানুষ কখনো ভালো হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ভারতের আসাম, ত্রিপুরা সহ বৃহৎ বাংলার ম্যাপ, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ইত্যাদি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বক্তব্য তুলে ধরেন। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার সীমান্তের পুরোটাই দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রসঙ্গ নিয়েও কথা বলেন ম্যাথিউ মিলার। প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, সম্প্রতি ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশকে সংযুক্ত করে একটি ম্যাপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এ ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ ধরনের কোনো পোস্ট সম্পর্কে অবগত নই। আপনি আমাকে এখন যা পড়ে শোনালেন, এর বাইরে আমি আর কিছুই জানি না। সাধারণ নিয়ম অনুযায়ী আমি যে বিষয়টি দেখিনি বা অবগত নই, সে বিষয়ে কোনো মন্তব্য করি না। এরপর ওই প্রশ্নকারী সাংবাদিক বলেন, সম্প্রতি জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে কি কিছু বলবেন? ম্যাথিউ মিলার জানান, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। পরে অন্য এক সাংবাদিক বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়া নিয়ে প্রশ্ন করেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা এই ঘটনাবলীর দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছি এবং সংঘাত ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট করার আশঙ্কায় আমরা উদ্বিগ্ন। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা করার বিষয়টি আমাদের জন্য অগ্রাধিকার। বাংলাদেশের জনগণ এবং সরকার বার্মায় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতা দেখিয়েছে এবং আমরা রোহিঙ্গা ও বার্মার অন্যান্য দুর্বল সম্প্রদায়ের সদস্যদের যারা সেখানে আশ্রয় নিয়েছে তাদের সহায়তার জন্য বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যাব। দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে গোপন কিছু রহস্যময় কথা আজকের এই ভিডিওতে আপনারা নতুন করে শুনতে পারলেন। দর্শক শ্রোতা, তিনি কি সকল কিছুর মাস্টার মাইন্ড? দর্শক মণ্ডলী, তিনি কিন্তু কঠিনভাবে ফেঁসে যেতে পারেন। আজকের এই ভিডিওর প্রতিবেদনে যেসব আলাপ আলোচনা হলো, এ সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।